তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন টেসলার সাথে দাম কষাকষি হচ্ছে। সো টেসলা নিয়ে আমরা চলে যাব হচ্ছে মতিঝিল আরামবাগে, সেইখান থেকে আমাদের পূর্বের টিকিট কাটা ছিল সেই বাসের উদ্দেশ্যে। তো ওইখান থেকে মূলত আমরা রাঙামাটির গাড়িতে উঠব। তো চলেন আমরা টেসলা ভাড়া করি, মানে অটো রিক্সা যেটাকে বলা হয়, বর্তমান রাজপথ কাঁপানো একটা বাহন। তো চলেন রিক্সা ভাড়া করে রওনা দিতে থাকি। রাত 11টায় মতিঝিল থেকে আমাদের বাসের টাইমিং করা ছিল, তো বাস 11টায় ছাড়বে। তো ওইখান থেকে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন মানে রাত প্রায় 10:30টার মতো বাজে এখন। আমরা অটো রিক্সা যোগে হচ্ছে যাচ্ছি মতিঝিলের দিকে। আমাদের পুরো ট্যুরমেট যারা আছে আমরা প্রায় 8 জনের মতো একটা টিম আছি। তো 8 জনের টিম হচ্ছে এই মুহূর্তে আপনারা আমাদের ভিডিওতে লক্ষ্য করতে পাচ্ছেন আমরা আছি মালিবাগ রেলগেট। তো শুনশান একটা ওয়েদার এবং হচ্ছে রাতের অন্ধকারে মানে অটো রিক্সা নিয়ে ঢাকায় ঘোরা যদিও একটু মজা লাগে, বাট জিনিসটা এক প্রকার বিভ্রান্তিও হয়, কারণ হচ্ছে অটো নিয়ে মূলত মহাসড়কে চলাচল যদিও ঠিক না। রাস্তায় এখন পায়ে চালিত রিক্সা পাওয়া যায় না বলেই চলে, যার জন্য আমাদেরকে অটো নিতে বাধ্য হয়েছি আমরা। তো চলেন রাস্তায় আমরা দেখতে দেখতে পৌঁছে যাচ্ছি হচ্ছে সেই মতিঝিলে কাঙ্ক্ষিত আমাদের বাসের যে কাউন্টার ওইখানে। তো এখানে কিছুটা জ্যাম পড়েছে আপনারা লক্ষ্য করতে পাচ্ছেন। এর একটা কারণ হচ্ছে ঈদকে সামনে রেখে মূলত এই জ্যাম, এবং তারপরে হচ্ছে নর্মালি মতিঝিলে সকল বাসের কাউন্টার আমরা সবাই জানি এইখান থেকে সারা বাংলাদেশের দূরপাল্লার গাড়ি ছেড়ে থাকে। তো এই ক্ষেত্রে যেটা হয়েছে যে প্রচুর জ্যাম মতিঝিলে, কারণ এক এক টাইমিংয়ের গাড়িগুলো বিভিন্ন দিক থেকে মতিঝিলে এসে ভিড় জমাচ্ছে। তো আমরা এখান থেকে মূলত বাসে উঠছি। অবাক করা একটা জিনিস আপনারা ভিডিওতে অলরেডি দেখতেই পাচ্ছেন, রাজপথে প্রাইভেট কার, বাস এবং অন্যান্য ইঞ্জিন চালিত গাড়ির সাথে টক্কর দিয়ে অটোরিকশার একটা চলাচল। আর যার কারণে আসলে বর্তমান ঢাকার শহরের বসবাসরত মানুষজন যারা একটা মানে অন্যরকম অস্বস্তিতে আছে এই অটোরিকশাকে কেন্দ্র করে। তো যাই হোক আমরা ট্যুরে যাচ্ছি, চলেন ট্যুর নিয়ে এখন আলোচনা করব এবং ট্যুরের বিভিন্ন অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করব। তো আমরা অলরেডি চলে আসছি আমাদের কাউন্টারের কাছাকাছি। চলেন আমাদের বাসটা আমরা খুঁজে বের করি কোথায় আছে। এই সেই আমাদের কাঙ্ক্ষিত বাস, যার নাম হচ্ছে রিল্যাক্স ট্রাভেল অর্থাৎ রিল্যাক্স ট্রান্সপোর্টে করে আমরা চলে যাব ঢাকা থেকে রাঙামাটি। আর রিল্যাক্সটা হচ্ছে মূলত ঢাকা রাঙামাটি রুটের সবচেয়ে এক্সপার্ট এবং হচ্ছে এখানে খুবই দীর্ঘদিন যাবৎ তারা সেবা দিয়ে আসছে যাত্রীদেরকে, যে যতটুকু আমরা জানতে পেরেছি। তো এরপরে যেটা হচ্ছে রিল্যাক্স আসলেই খুব টাইম মেনটেন করে, যাওয়ার পথে আমরা যেটা দেখেছি খুব ভালো সময় মেনটেন করেছে রিল্যাক্স। ঈদকে কেন্দ্র করে রাস্তায় যেহেতু প্রচুর জ্যাম ছিল এবং টার্মিনালগুলোতে প্রচুর গাড়ির রাশ এবং ঘরে ফেরা মানুষের ছিল অন্যরকম একটা আপনার আমেজ। তো যার কারণে এই আমাদের গাড়িটা কাউন্টার থেকে কিছুটা দূরে আপনি স্টপেজ করা হয়েছিল এবং আমরা কাউন্টার থেকে একটু দূরে হেঁটে এসে গাড়িতে উঠেছি। আমাদের দেখতেই পাচ্ছেন আমরা আমাদের সিটটা বুঝে নেওয়ার জন্য আসলে মূলত আগে সিটে বসি, তারপর আমাদের আনুষঙ্গিক বিষয়গুলো আমরা বুঝবো, এর জন্য আমরা সিটটা আগে বুঝে নিলাম। যেহেতু আমরা এই ট্যুরে ছিলাম 8 জন সদস্য, যার কারণে অলরেডি সবার মধ্যে হচ্ছে একটা মজা এবং অন্যরকম আনন্দ শুরু হয়ে গিয়েছিল। আর এখানে আমাদের সিনিয়র এবং হচ্ছে আমাদের মুরব্বী বন্ধু সবাই একত্রে এই ট্যুরটা দিয়েছিলাম। এখানে আমাদের বিভিন্ন বয়সের মানুষজন ছিল। তো চলেন আমরা সেই সাথে আপনাদেরকে আমাদের রাস্তার যে অভিজ্ঞতাটা এবং এই বাস থেকে শুরু করে A to Z আমি ধারণা দেওয়ার চেষ্টা করব পুরো রাঙামাটি ট্যুর গাইডে, এবং সেই সাথে আপনারা পুরো ভিডিওতে আমার কথাগুলো লক্ষ্য করবেন যে এখানে আমি বিভিন্ন সময় বিভিন্ন ইনফরমেশন যখন আমার সামনে আসবে তখনই আমি সেটাই শেয়ার করব আপনাদের মাঝে। বলে রাখা ভালো, যখন আপনারা বিভিন্ন ঈদকে কেন্দ্র করে গণপরিবহন ব্যবহার করবেন অবশ্যই নিজেদের জিনিসপত্র এবং নিজেদের নিরাপত্তা নিশ্চিত করে এবং সব কিছু সাবধানতার সাথে মেনটেন করে তারপর হচ্ছে আপনারা গণপরিবহন ব্যবহার করবেন, এই ব্যাপারটা অবশ্যই মাথায় রাখবেন। অনলাইন থেকে বাসের টিকিট প্রাইস যাচাই করে নেবেন, বিভিন্ন সময় বাসের টিকিটের প্রাইস ওঠানামা করে থাকে। নমস্কার, আমি লোকনাথ আছি আপনাদের সাথে। এই মুহূর্তে আপনারা বুঝে গেছেন অলরেডি আমরা একটা ট্যুরের জন্য বের হয়ে গিয়েছি। তো এই মুহূর্তে আমরা আছি মতিঝিল আরামবাগ থেকে হচ্ছে আমরা ঢাকা রাঙামাটির উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো আমরা ট্যুরমেট প্রায় 8 জনের মতো আছি। তো আপনাদের সাথে শেয়ার করব ঢাকা টু রাঙামাটির হচ্ছে পূর্ণাঙ্গ একটি ভিডিও, এবং সেই সাথে ঢাকা রাঙামাটি
রাতে আপনারা হচ্ছে ঘুরতে গেলে কীরকম খরচ পড়বে এবং কীভাবে থাকবেন মোটামুটি পুরো অভিজ্ঞতাটা দেওয়ার চেষ্টা করব এবং যতটা সুন্দরভাবে একটা ট্যুর দেওয়া যায় সেই ব্যাপারে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তো চলুন পুরো ভিডিওটা দেখা যাক, সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। এবং আজকে আমরা যাচ্ছি হচ্ছে বাস যোগে। তো আমরা যে বাসটাতে আজকে যাব সেটা হচ্ছে রিল্যাক্স। নর্মালি এটা ছাড়া হচ্ছে আবদুল্লাপুর থেকে এবং রাঙামাটি পর্যন্ত। তো এই জন্য হচ্ছে যে আমরা যেহেতু আমরা কাছাকাছি একটা জায়গা থেকে হচ্ছে যে আমরা উঠেছি, তো আমরা মতিঝিল থেকে নর্মালি চুজ করেছি, মতিঝিল থেকে উঠবো সরাসরি রাঙামাটি পর্যন্ত। তো চলেন যেতে যেতে আপনাদের সাথে পথের অভিজ্ঞতাগুলো শেয়ার করা হবে এবং সেই সাথে পুরো রাঙামাটির ট্রিপের একটা পূর্ণাঙ্গ ভিডিও দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। তো চলুন পূর্ণাঙ্গ ভিডিওতে আমরা চলে যাই। দেখতে পাচ্ছেন লোকাল বাসে উঠে আসে, জমিদারের পার্ক নিচ্ছে, তারপরে রিল্যাক্স না ওকে। আমাদের বাসের নর্মালি রিল্যাক্স বলার কারণ হচ্ছে আমরা যে এই বাসে করে যাচ্ছি আমাদের বাসটা হচ্ছে হ্যাভি রিল্যাক্স। তো আমরা হচ্ছে যে চলেন আপনাদেরকে যেতে যেতে আমাদের অভিজ্ঞতাটা শেয়ার করবো এবং পুরো, যদিও রাতে আমরা ট্যুর দিচ্ছি। ঢাকা থেকে রাঙামাটি আমাদের বাসের টিকিট পড়ছে 800 থেকে 900 টাকার মধ্যে। এটা সময়ের উপরে ভ্যারি করে কখন কত হবে, তো এটা আপনারা অবশ্যই অনলাইনের মাধ্যমে যাচাই করে নেবেন। নির্ধারিত সময়ে আমাদের বাস ছেড়ে দিয়েছে, সেই সাথে দেখতে দেখতে আমরা কাঁচপুর ব্রিজ পার হয়ে গিয়েছি অলরেডি। আপনারা দেখতেই পাচ্ছেন এখন প্রায় কাঁচপুর ব্রিজের শেষ প্রান্তে আমরা চলে আসছি। আর রাতের অন্ধকারে লং জার্নিতে যাওয়ার একটা অন্যরকম মজা পাওয়া যায়, কারণ হচ্ছে যে আপনি রাতের জার্নিটা এবং দিনের জার্নিটা কখনো একসাথে মিলাতে পারবেন না। রাতে যদিও আপনি সাইট সিন দেখবেন না বা প্রকৃতির সাথে আপনার একটা মিল হবে না, কিন্তু সেই সাথে নীরবতার সাথে আপনি একটা জার্নি করতে পারবেন। রাতের জার্নিতে একটা জিনিস খুব মানে মজা বলবো না যদিও, এটা হচ্ছে যে বাসগুলো খুব বেপরোয়াভাবে চলাচল করে। শুধু বাস যে তা না, বিভিন্ন গাড়ি যারা রাতে লং ট্যুরে যায় বা আপনার ডিস্ট্রিক্ট গাড়িগুলো যেগুলো আছে সেগুলো হচ্ছে আপনার খুব গতির সাথে চলাচল করে। এবং যেহেতু ঢাকা রাঙামাটি রুটে হচ্ছে আপনার রিল্যাক্স ট্রান্সপোর্ট রেগুলার সেবা দিয়ে আসছে, তারা খুবই এক্সপার্ট এবং তাদের রাস্তাটা যতটা আমি জানতে পেরেছি একদম মুখস্থ আর কি। তো তার জন্য সে খুব গতির সাথে তার বাসটি চালিয়ে যাচ্ছে। তো চলেন আপনাদের সামনে থেকে কিছুটা ভিউ দেখানোর চেষ্টা করছি আমি। আপনারা রাতের জার্নি দেখছেন এই মুহূর্তে, সেই সাথে আপনাদেরকে একটা ইনফরমেশন দিতে চাই। কিছুক্ষণের মধ্যে যেহেতু আমরা কুমিল্লাতে হচ্ছে যাত্রা বিরতিতে নামবো, তখন আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। দেখতে দেখতে আমরা প্রায় 50 থেকে 55 মিনিটের মধ্যে যাত্রা বিরতির জন্য চলে এসেছি কুমিল্লা হাইওয়ের একটি রেস্টুরেন্টে। অবশ্যই রেস্টুরেন্ট সম্পর্কে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব, সেই সাথে হাইওয়ে রেস্টুরেন্টগুলো কেমন হয় এবং এটার যে ইতিপূর্বে যে একটা খুব বাজে অভিজ্ঞতা মানুষের মাঝে আছে সেটা আমি বলার চেষ্টা করব আমার এই ভিডিওতে। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমরা ঢাকা রাঙামাটির যে যাত্রায়, এই মুহূর্তে হচ্ছে আমরা যাত্রা বিরতিতে হচ্ছে কুমিল্লাতে একটি হাইওয়ে রেস্টুরেন্ট হচ্ছে আমরা ব্রেক নিয়েছি এই মুহূর্তে। তো মূলত এই হোটেলে মানে জাস্ট 11:15 আমরা রাত্রে 11:15টায় রওনা দিয়ে মতিঝিল থেকে এখন বাজে হচ্ছে 12:15, অর্থাৎ প্রায় 1 ঘন্টার মধ্যে, মানে 1 ঘন্টা পুরো লাগে না, 1 ঘন্টার মধ্যে আমরা হচ্ছে এটা কুমিল্লা ক্যান্টনমেন্ট পার হয়ে এখানে একটি হাইওয়ে রেস্টুরেন্ট, এইখানে আমরা ব্রেক নিয়েছি, ফ্রেশ হলাম। তো সব কিছু মিলে একটা ইম্পর্টেন্ট মানে একটা খুব মানে বাজে একটা অভিজ্ঞতার কথা বলি। নর্মালি আমাদের দেশে যারা দূরপাল্লায় যাতায়াত করেন তারা এই অভিজ্ঞতাটার সাথে সবসময় মানে ফেস করে থাকেন এবং এই অভিজ্ঞতাটা সবসময় আপনাদের হয়ে থাকে। সেটা হলো যে বিভিন্ন হাইওয়ে হোটেলগুলোতে এবং হাইওয়ে রেস্টুরেন্টগুলোতে তাদের খাবারের মান তো প্রথমত হচ্ছে নর্মালি ভালো থাকেই না, এরপরে যেটা হচ্ছে প্রাইস টু মাচ এক্সপেন্সিভ, টু মাচ। নর্মালি একটা নর্মাল খাবার তারা এত পরিমাণের মানে প্রাইজিং করে এবং হচ্ছে খাবারের দিক থেকে আপনার একটা স্যাটিসফাই, এই যে এটা আপনার নর্মালি থাকবেন না। সব না, নর্মালি হাইওয়েতে আপনি 80-90% রেস্টুরেন্ট আছে আপনারা জানেন, যেগুলো হচ্ছে যে কম বেশি আপনার এই প্রবলেমগুলো সবাই ফেস করে। খাবারের কোয়ালিটি মান একটু ভালো না,
তার মধ্যে হচ্ছে যে সেটা হচ্ছে যে প্রাইজিং অনেক হাই থাকে। তো সব মিলে একটা বাজে অভিজ্ঞতা এটা শুধু আমার তা না, এটা সবাই কম বেশি অভিজ্ঞতা। আমি মনে করি এই জিনিসটা নিয়ে আরেকটু দেশের মানুষের কাজ করা উচিত, এবং যারা কর্তব্যরত অবস্থায় আছেন বা যারা দায়িত্বে আছেন এই জিনিসগুলো দেখাশোনা করার জন্য, আমার মনে হয় হাইওয়েতে যে একটা গলা কাটাকাটি অবস্থা, এই জিনিসটা আমার মনে হয় সমাধান করা উচিত সাধারণ মানুষের কথা চিন্তা ভাবনা করে। আমরা হচ্ছে নর্মালি হাইওয়েতে তেমন খুব একটা খাওয়া দাওয়া করবো না, কারণ এখানে খাবারের মান এবং কোয়ালিটি আমাদের খুব একটা পছন্দ হয় নাই। আমরা যেটা করবো যে শুধু চা খাবো, রাতের ব্রেক চা খাবো, দুধ চা খাবো। তো নর্মালি চা খাবো, তো চা খেয়ে আর টুকটাক নাস্তা আমাদের সাথে ছিল, আমরা ওইটা নিয়ে হচ্ছে যে রাতের খাবারটা শেষ করবো, কারণ সকালে নেমে আমাদের আমরা খাবার দাবারটা নিয়ে এখন পর্যন্ত এতটা কনসার্ন নয়, কারণ আমরা মোটামুটি ফিট আছি, সমস্যা হবে না। তো যাই হোক, এই ছিল মোটামুটি 1 ঘন্টায় পৌঁছালাম হচ্ছে কুমিল্লা এই লোকেশনটাতে। তো চলেন রাস্তায় দেখা হবে, এবং সেই সাথে ভিডিওর সঙ্গে থাকুন, এবং সকালে আপনাদের সাথে দেখা হচ্ছে। সেই পর্যন্ত আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাই। সকলের জন্য আমি একটা মেসেজ দিতে চাই, যারা পরিবার পরিজন এবং বন্ধুবান্ধব নিয়ে হাইওয়েতে চলাচল করবেন, সেই ক্ষেত্রে যখন হচ্ছে হাইওয়ে বিরতিতে যে রেস্টুরেন্টগুলোতে গাড়ি থামানো হয়, এরা যেটা করে হচ্ছে যে রেস্টুরেন্টের সাথে পরিবহনের একটা লেয়াজু করা থাকে, এটা অবশ্যই আপনারা জানেন। তো সেই ক্ষেত্রে হোটেল বা এই রেস্টুরেন্টগুলো একটা গলা কাটাকাটি অবস্থায় হচ্ছে মানুষের কাছ থেকে প্রাইজিং করে, এবং খাবারের মান তো নর্মালি ভালো থাকেই না। তো এই ব্যাপারটা আমি বিশ্বাস করি যে কম বেশি সবাই ফেস করেছেন। তো এই ক্ষেত্রে সবাই সচেতন থাকবেন, এবং বাড়ি থেকে সবাই কিছুটা হলেও খাবার ক্যারি করার চেষ্টা করবেন। ওয়েলকাম টু রাঙামাটি। চা খাওয়ার পরে এক ঘুমে চলে এসেছি আমরা রাঙামাটির সেই দোয়েল চত্বরে। এই মুহূর্তে আমরা আমাদের সেই বুকিং করা হোটেলের সামনে আছি। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সর্বহারা সকল লোকজন। এই যে সর্বহারা আরেকজন মেন ট্যুর সভাপতি, সে হচ্ছে সর্বহারা সদস্যের মেন চেয়ারম্যান। পোলাপানরে আমাদের সভাপতি সাহেব দাঁড় করে রাখছে, ট্যুরের সভাপতি, আর তার চাচা আবার হয়েছে ভিতরে। হোটেল ইফসা আমরা অনলাইনের মাধ্যমে বুকিং করেছিলাম। আমরা তাদের এখানে এসি রুম নিয়েছিলাম 3 বেডের একটি, যেখানে আমরা 8 জন একসাথে থাকতে পারবো। আমাদের চার্জ করা হয়েছিল মাত্র 3500 টাকা। একটা ইনফরমেশন দিয়ে রাখি, রাতে 11টায় গাড়ি ছাড়ার পরে হচ্ছে আমরা সকাল ভোর 5টায় রাঙামাটি দোয়েল চত্বরে এসে পৌঁছেছি। তো সেই ক্ষেত্রে এইখানে আমাদের যেহেতু চেক ইন দুপুর 12টায় ছিল, আমরা নেমে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম, এবং আমাদের ট্রলার আছে হচ্ছে 8:30টার দিকে আসবে। তো তার জন্য আমরা একটু আশেপাশের প্রকৃতিটা একটু ঘুরে দেখার চেষ্টা করছিলাম। আমরা যে হোটেলে উঠেছি ওই হোটেল যেহেতু দুপুর 12টায় হচ্ছে আমাদের চেকিং, তো আমরা সকাল 8:30টায় বের হয়ে যাব হচ্ছে কাপ্তাই লেকের উদ্দেশ্যে। সেই জন্য হোটেল কর্তৃপক্ষ আমাদের ফ্রেশ হওয়ার জন্য ব্যবস্থা করে দিয়েছিল। আমরা তাদের ওইখানে ফ্রেশ হয়ে সকালে ব্রেকফাস্ট করার জন্য বের হয়ে গিয়েছিলাম রাঙামাটি দোয়েল চত্বরের পাশেই একটি হোটেলে। কোথায় নাস্তা করবেন, কোথায় আপনারা লাঞ্চ করবেন এবং ইত্যাদি, এই বিষয়ে আপনাদেরকে একটা আমি সুন্দর ধারণা দেব এই ভিডিওতে। আপনারা আমাদেরকে যেখানে নাস্তা করতে দেখছেন, অবশ্যই আপনারা এখানে নাস্তা করবেন না, কারণ আমি চেষ্টা করব ভালো মানের এবং ভালো জায়গাটার সম্পর্কে ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার জন্য। তো আমরা মূলত বিভিন্ন জায়গায় নাস্তা করেছি, সেই ক্ষেত্রে কোনটা ভালো কোনটা খারাপ ওইটা সম্পর্কে একটা ধারণা নিয়েছি, সেটাই আপনাদেরকে শেয়ার করবে পুরো ভিডিওতে। আপনারা সেই পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখতেই থাকুন। আমরা সকালে নাস্তা করেছিলাম যে হোটেলটাতে, এটাতে এক প্রকার টাকার শ্রাদ্ধ করার মতো অবস্থা বলতে গেলে। এখানে অনর্থক আমরা হচ্ছে টাকা নষ্ট করেছিলাম। আসলে যেহেতু আমরা জানি না বা হচ্ছে এখানে পুরো আনপ্রফেশনাল ওয়েতে ওনারা হচ্ছে খাবার তৈরি করে থাকে, তো সেই ক্ষেত্রে সকালে ব্রেকফাস্ট কোথায় করবেন এবং ভালো মানের ব্রেকফাস্ট কোথায় করবেন ওইটাও আমরা আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেব। যদি আপনারা রাঙামাটিতে কোয়ালিটিফুল এবং ভালো মানের স্বাস্থ্যসম্মত খাবার খেতে চান, অবশ্যই আপনারা দোয়েল চত্বরের পাশে, দোয়েল চত্বরটা রাঙামাটির প্রাণকেন্দ্রে অবস্থিত, সেইখানে একদম দোয়েল চত্বরের পাশেই দাঁড়ালে আপনারা লক্ষ্য করবেন অন্নপূর্ণা রেস্টুরেন্ট। এই অন্নপূর্ণা রেস্টুরেন্টে হচ্ছে ঢাকা থেকে যারা যায় এরা অনেক পপুলার। এখানের খাবারের মান এবং হচ্ছে সকল কিছুই খুব ভালো মানের পাওয়া যায়। রাঙামাটিতে আসলে হুট করে আপনারা কোনো হোটেল বা রেস্টুরেন্টে খাবেন না, কারণ এখানে আপনারা যদি ট্যুরমেট একাধিক মানুষ হয়ে থাকেন, অবশ্যই দুইজন একজন বিভিন্ন জায়গায় খেয়ে টেস্ট করে অথবা হচ্ছে দেখে শুনে তারপরে যাবেন। কারণ হচ্ছে যেহেতু ঘুরবেন, সেই সাথে ঘোরার পাশাপাশি আপনার বিনোদনের পাশাপাশি খাবারের মানটারও অবশ্যই লক্ষ্য রাখা উচিত, কারণ আপনি অস্বাস্থ্যকর খাবার খাবেন।
সকাল সকাল খুব দ্রুত গাড়ি থেকে নেমে যাওয়ার কারণে যেটা হয়েছে যে ট্রলার আসবে আরও পরে, প্রায় 7টার পরে আর কি, 7:30 8টার দিকে। তো এখন হচ্ছে জাস্ট রাঙামাটিতে আপনার তাদের যে সিটিতে আর কি, শহরের আশপাশটা একটু ঘুরে দেখার চেষ্টা করতেছিলাম আমরা। তো যেটা দেখলাম এখানে আসলে আপনার হোটেলগুলো হচ্ছে আপনি নর্মালি সিজনে আসলে মানে বর্ষার সময় আসলে আপনাকে অনেক আগে বুকিং করে আসতে হবে। আর যেহেতু ঈদ চলমান সময়, তো ঈদের মুহূর্তে আসলে আপনাকে অবশ্যই যেটা করতে হবে একটু বুকিং করে আসলে ভালো হয়। বাট অ্যাভারেজ যেটা দেখলাম যে বুকিং ছাড়াও আপনি চাইলে এখানে এসে হোটেল নিয়ে ইজিলি পেয়ে যাবেন হোটেল আর কি। তো ওইটা নিয়ে আসলে ওইভাবে কোনো প্রেশার মনে হয় না। নর্মালি সিজন আপনি যখন সিজন থাকে রাঙামাটিতে, ওটা তো অবশ্যই নর্মালি সবাই জানি যে বর্ষার সময় বা বৃষ্টির সময়টাতে রাঙামাটিতে একটা সিজন চলে, ওই সময়টার চাহিদা প্রচুর। তো এই সময়টাতে আপনারা যেটা করবেন বুকিং দিয়ে আসবেন হোটেলগুলোতে, তা না হলে হচ্ছে যে একটু হোটেল মানে পাওয়াটা সমস্যা হয়ে যায় আর কি। তো এই ছিল সকাল। আর মোটামুটি নাস্তার ব্যাপারটা যদি বলি, সকালে নেমে এখানে ছোটোখাটো নর্মালি খুব ভালো মানের নাস্তা আপনি পাবেন না, হালকা পাতলা নাস্তা করে নিতে হবে। তবে কয়েকটা ভালো মানের এখানে খাবার রেস্টুরেন্ট বা হোটেল যাই বলি কিনা আছে, দেখতে পেয়েছেন। তো এই ছিল। তো রাস্তাঘাট খুবই সেন্সিটিভ, রাস্তা ক্রস করার সময় একটু সাবধানতা অবলম্বন করা উচিত। মূলত এটা ছিল আমাদের সকালের মুহূর্ত। আমাদের ট্রলার আসার আরও 2 ঘন্টার মতো বাকি ছিল, তার জন্য আমরা দোয়েল চত্বরের আশেপাশের সিনারিটা হচ্ছে একটু উপভোগ করার জন্য হাঁটতে হাঁটতে বের হয়ে গিয়েছিলাম। তো আপনারা যেটা করবেন, সকালে যেহেতু রাতের গাড়িতে যদি কেউ রাঙামাটিতে আসেন, রাতের গাড়িতে আসলে অবশ্যই আপনাদেরকে ভোর 5টার মধ্যেই নামিয়ে দিবে যদি রাস্তায় জ্যাম না থাকে। তো সেই ক্ষেত্রে নেমেই আপনারা হোটেল চেক ইন করে বা আপনারা ফ্রেশ হয়ে আশেপাশের দেখে শুনে ভালো একটি হোটেলে নাস্তা করবেন। সেই ক্ষেত্রে আপনারা চলে যাবেন অন্নপূর্ণা রেস্টুরেন্টে, ওইটা মূলত এই রাঙামাটির মধ্যে মূলত একটু পপুলার। তো ফাইনালি আমাদের ট্রলার চলে আসছে, আমরা ট্রলারে ওঠার জন্য হচ্ছে আমরা ঘাটে চলে যাচ্ছি এই মুহূর্তে। তো দেখতেই পাচ্ছেন আমাদের এই যে আমাদের ট্রলার। তো এই মুহূর্তে আমরা ট্রলারে উঠবো এবং এইখান থেকে শুরু হবে। নমস্কার, আমি লোকনাথ আছি আপনাদের সাথে এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় হ্রদ কাপ্তাই হ্রদ থেকে। তো এই কাপ্তাই হ্রদটা হচ্ছে মূলত বাংলাদেশের অনেক পপুলার একটি জায়গা এবং সবচেয়ে বড় হ্রদ। অর্থাৎ এই হ্রদটা মূলত গড়ে উঠেছে কর্ণফুলী নদীর যে আপনার হচ্ছে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রকে যখন হচ্ছে যে আপনার বাঁধ তৈরি করা হয়, সেই বাঁধকে কেন্দ্র করে হচ্ছে পাহাড়ি প্রচুর পরিমাণ জমি হচ্ছে আপনার বাঁধে আটকা পড়ে। তো ওই সময়কাল থেকে মূলত এটা একটা হ্রদে পরিণত হয়। মোটামুটি এটা 1956 সাল থেকে এই হ্রদের সৃষ্টি। তো সেই সময় থেকে খুব জনপ্রিয় এই হ্রদ। প্রতি বছর প্রচুর পরিমাণের পর্যটক এই রাঙামাটির কাপ্তাই হ্রদে ঘুরতে আসে এবং তারা এই হ্রদ এবং প্রকৃতি, পাহাড় এবং লাল পাহাড়ির দেশ রাঙামাটিকে উপভোগ করতে মানুষ চলে আসে। তো এই মুহূর্তে আমরা আছি হচ্ছে কাপ্তাই হ্রদে। অলরেডি আপনারা আমাদের থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন যে আমরা কোথায় আছি। আসলে হ্রদের যে আগের, আমি আরও 4-5 বছর আগে যখন একবার এসেছিলাম, তখন আসলে এনভায়রনমেন্ট এবং সিজনের যে একটা প্রকৃতির সৌন্দর্য, ওইটা নর্মালি নন সিজনে পাওয়া যায় না। এটা স্বাভাবিক কারণ হচ্ছে যে এখন এখানে জলের পরিমাণ কম। তাছাড়া বর্ষার সিজনে অথবা একটু বৃষ্টির সময়টাতে এটার প্রকৃতিটা আরও অন্যরকম এবং খুবই সুন্দর লাগে। তো এই ছিল। তো আমরা হচ্ছে যে আপনাদেরকে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব যারা হচ্ছে রাঙামাটিতে ঘুরতে, তাদের হচ্ছে যে একটা খুব রিজনেবল প্রাইসে হচ্ছে আপনারা 8 জন 10 জনের যদি একটা টিম নিয়ে আসেন বা 5 জনের একটা টিম নিয়ে আসেন, ছোট বড় মাঝারি বিভিন্ন ধরনের আপনারা ট্রলার পেয়ে যাবেন। এই ট্রলারগুলো মূলত হচ্ছে যে এইখানে যে হোটেল নেবেন তাদের কাছ থেকে পাওয়া যায়। তো এই হচ্ছে যে আপনার ট্রলার। আর
এখানে আমি ট্রলারের ভাড়া বা বিস্তারিত ইনফরমেশনটা অবশ্যই বলবো, ভিডিওটার পর্যায়ক্রমে আমি বলে যাব, পুরো ভিডিওটা দেখতে হবে এর জন্য। এবং হোটেল থেকে যাতায়াত খরচ এবং সেই সাথে হচ্ছে যে ট্রলার কীভাবে কোথা থেকে ভাড়া করবেন এবং ছোটোখাটো কিছু ভ্রমণের সহজ উপায় আমি আপনাদেরকে বলার চেষ্টা করব, যেগুলো আমার অতীতের অভিজ্ঞতা এবং বর্তমান অভিজ্ঞতা থেকে। তো পুরো ভিডিওটা যদি আপনারা না টেনে দেখতে থাকেন তাহলে অবশ্যই আপনারা একটা পূর্ণাঙ্গ ধারণা পাবেন এইখানে এসে কোনো প্রকার প্রতারিত ছাড়া আপনারা ভ্রমণ করার জন্য। তো এই মুহূর্তে যেহেতু আমরা টিমমেট ছিলাম 8 জন, তো 8 জনের জন্য যেটা হয়েছে যে আমরা 8 জনের জন্য পুরো একটা ট্রলার নিয়ে নিয়েছি। এটা মূলত 20 থেকে 25 জনের একটি ট্রলার। তো 20-25 জনের ট্রলার এখানে সিজনে প্রাইসটা একটু কম থাকে, নর্মালি অনেকে বলে সিজনে বেশি, এখানে উল্টা, সারা বাংলাদেশ থেকে এখানে উল্টা সিজনে একটু কম থাকে প্রাইস, নন সিজনে একটু বেশি থাকে। তো এখন যেহেতু নন সিজন এই সময়টাতে, তো এখন হচ্ছে প্রাইসটা একটু বেশি, তবু আমরা 8 জনের ট্রলারটা ভাড়া করেছি 3000 টাকা। আপনারা যে হোটেল বুকিং করবেন অথবা আপনারা যদি একদিনের ট্যুর করেন, সেই ক্ষেত্রে এই পুরো বিষয়টা ডিপেন্ড করবে আপনাদের প্ল্যানিংয়ের উপরে। তো আমি আমার প্ল্যানিংটাই যেহেতু আপনাদের এখানে শেয়ার করছি, আপনারা আমার ভিডিওর মাধ্যমে একটা ধারণা নিতে পারেন। আপনারা যখন সকালে এসে রাঙামাটিতে পৌঁছাবেন, সেক্ষেত্রে আপনাকে আগাম কোনো ট্রলার বুকিং করতে হবে না। আপনি এখানে এসে যে হোটেলে উঠবেন সেই হোটেল কর্তৃপক্ষকে বললে তারা আপনাকে বিভিন্ন জায়গায় ট্রলার ম্যানেজ করে দেবে, অথবা আপনারা যদি কয়েকজন থাকেন তারা 2-1 জন ট্রলার গার্ড, যে কেউ অটো বা ট্যাক্সি বা আপনার সিএনজি ড্রাইভার যারা আছে তাদেরকে জিজ্ঞেস করবেন যে এখানে ট্রলার ঘাট কোনটা। আপনারা ওইখানে চলে যাবেন, ওইখানে গিয়ে ট্রলারের যে আপনার চালক আছে বা যে হচ্ছে ড্রাইভার, তার সাথে কথা বলে দামাদামি করে আপনারা ট্রলার নিতে পারবেন। সেই ক্ষেত্রে আপনাকে কোনো প্রকার এক্সট্রা দালাল বা কমিশন কাউকে দিতে হবে না। কারণ হচ্ছে এখানে যে নাকি আপনাকে বিভিন্ন সার্ভিস নিয়ে দেওয়ার কথা হবে, সে সেখান থেকে বিভিন্ন দালালি বা আপনার কমিশন নিয়ে থাকবে। তো এই ক্ষেত্রে আপনি নিজের ট্রলার নিজে ভাড়া করবেন। 20-25 জনের একটা ট্রলার আপনি নর্মালি পেয়ে যাবেন সিজনে আসলে 2000 থেকে 2500 টাকার মধ্যে, আর নন সিজনে পাবেন এটা 3000 টাকার মধ্যে। তো এটা ছিল একটা ট্রলারের আইডিয়া। রাঙামাটির এই কাপ্তাই লেক মূলত বর্ষাকাল ও বৃষ্টির সিজনে সবচেয়ে বেশি রোমাঞ্চকর এবং উপভোগ করার মতো। তো এই সময়টাতে আপনারা ডিসাইড করবেন আসার জন্য এবং চেষ্টা করবেন বৃষ্টি এবং বর্ষাকাল যেন এই রাঙামাটিতে আপনারা একটা ট্যুর দিতে পারেন। কারণ বৃষ্টি ভেজা দিনে হচ্ছে রাঙামাটিতে ট্রলার যখন কাপ্তাই লেকে হচ্ছে আপনারা ভ্রমণ করবেন, ওইটা আরও আপনার মজাদার এবং রোমাঞ্চকর এবং স্মরণীয় হয়ে থাকবে। ভিডিওটিতে আপনারা যাকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে আমাদের ট্যুরের প্রধান গাইড। তো সে হচ্ছে যে ইন্টারন্যাশনাল সাঁতারু, যে কিনা এত পরিমাণ সাঁতার জানে, সমুদ্রে সাঁতার কেটেছে এর আগে অনেকবার। তো সেই ক্ষেত্রে এখন এই কাপ্তাই লেকে ট্রলারে বসে সে চেয়ার ধরে বসেছিল যেন ট্রলার থেকে চেয়ারটি পড়ে না যায়। সাঁতার জানো? আমাদের ট্যুরের সভাপতি সাহেব, যে হচ্ছে যে আমার ট্যুরের অন্যতম একজন আমাদের মানে ট্যুরমেট, সে হচ্ছে যে সাঁতার জানে, প্রচুর সাঁতার জানে। সে নাকি নর্মালি সমুদ্রে সাঁতার কাটছে, তো তার কাছে কাপ্তাই লেকটা একদম ছোট মনে হয়, এর জন্য ভয় পাচ্ছে আর কি। তো যেহেতু সে হচ্ছে যে সমুদ্রে সাঁতার করে মানে সাঁতার কেটে অভ্যাস, তো যার কারণে এই ট্যুরে সে হচ্ছে কাপ্তাই লেকটা তার কাছে ছোট মনে হচ্ছে। এবং তার এক্সপ্রেশন আপনারা দেখেন, সে প্রচুর ভয় পাচ্ছে। মাঝে মাঝে যখন আমাদের ট্রলারটা একটু ধুল খাচ্ছিল, তো ধুলের কারণে সে হচ্ছে প্রচুর ভয় পাচ্ছে। তো আমি তাকে আশ্বস্ত করছি যে সমস্যা নাই, আমি সাঁতার জানি এবং আমি মোটামুটি আমার বন্ধুকে আমি সেভ করার মতো আমি সাঁতার জানি, তো এটা নিয়ে সমস্যা না। তো নাই, তুমিও তো সাঁতার জানো প্রচুর পরিমাণে। নাই তো আটলান্টিক মহাসাগরে সাঁতার কাটে, যার কারণে ও হচ্ছে যে একটু কম ভয় পাইতেছে, কিন্তু সবসময় ধরে রাখতেছে। নর্মালি যখন নন সিজনে অর্থাৎ গরমকাল বা গ্রীষ্মের দিকে যখন আপনারা কাপ্তাই লেকে আসবেন, অবশ্যই আপনারা আপনাদের প্রোটেক্ট সাথে করে নিয়ে আসবেন। সেটা হচ্ছে সেফটির জন্য সানগ্লাস, ক্যাপ, অথবা নর্মালি হচ্ছে যে একটু সানস্ক্রিন যেটা ইউজ করলে আপনার ফেসের জন্য ভালো হবে, এবং হচ্ছে যে ছাতা।
তো এই ব্যাপারগুলো রাখবেন, কারণ প্রচুর পরিমাণ গ্রীষ্মের সময় হচ্ছে রোদ থাকে এবং এটা গরম লাগে নর্মালি অনেকটাই। যদিও আপনি পরবর্তী যখন স্নান করবেন তখন হচ্ছে যে আপনার একটু ভালো লাগবে বা রিলিফ লাগবে। তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা এই জিনিসগুলো সাথে আনবেন, যে জিনিসগুলো এখন আপনার ভিডিওতে আমাকে ব্যবহার করতে দেখছেন। আর এই সেই লেক যেটা হচ্ছে মানব সৃষ্ট কৃত্রিম হ্রদ, অর্থাৎ মানুষের তৈরি এই হ্রদটি মূলত রাঙামাটির এই পার্বত্য অঞ্চলে অবস্থিত, যার সৃষ্টি 1956 সাল থেকে। কাপ্তাই হ্রদ বাংলাদেশের বৃহত্তম মানব সৃষ্ট হ্রদ। এটি চট্টগ্রাম বিভাগের রাঙ্গামাটি জেলায় অন্তর্গত। কাপ্তাই উপজেলায় অবস্থিত কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের অংশ হিসেবে কর্ণফুলী নদীর উপরে কাপ্তাই বাঁধ নির্মাণের ফলে মূলত এই মানব সৃষ্ট হ্রদটির সৃষ্টি হয়। কাপ্তাই হ্রদের গড় গভীরতা 100 ফুট বা 30 মিটার। দুপুরে যে লাঞ্চের একটা ব্যাপার থাকে, ওইটা ট্রলারের যে আপনার দায়িত্বে থাকে বা ট্রলারের যে নাবিক থাকে, সে হচ্ছে যে তাকে বলবেন, সে আপনাদের যেই দুপুর লাঞ্চের এখানে একটা অর্ডার দিয়ে রাখতে হয় আগে থেকে। কারণ এখানে পার্বত্য অঞ্চল তো বিভিন্ন পাহাড়ের টিলাতে বেশ কিছু হোটেল রেস্টুরেন্ট হচ্ছে তৈরি করা আছে। ওইখানে যেমন হচ্ছে আপনার ঝুমঘর, তারপর হচ্ছে আপনার বেস ক্যাম্প, মানে রাঙ্গা বেস ক্যাম্প নামে একটা হচ্ছে রেস্টুরেন্ট আছে, তারপর হচ্ছে আপনার চাংপাই আছে। তো এই টাইপের বেশ কিছু রেস্টুরেন্ট আছে, ছোট বড় মিলে অনেক আছে এবং পরিমাণে কম নাও, অনেকগুলোই আছে। তো এই ক্ষেত্রে আপনি যদি আপনার নৌকার বা ট্রলারের যে আপনার ট্রলারের যিনি নাবিক আছে তাকে যদি আপনি বলেন যে যাওয়ার সময় আমরা এতজন মানুষ আছে, আমাদের খাবারটা অর্ডার করে দিয়ে যান, তখন আপনারা চাইলে মেনু দেখে অর্ডার দিয়ে যেতে পারবেন এবং ঘুরে ফেরার পথে আপনাদের একদম লাঞ্চ টাইমটাতেই ট্রলারের যে দায়িত্বে আছে সে আপনাদেরকে সেই রেস্টুরেন্টে নিয়ে আসবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন যেই দিকটা দিয়ে যাচ্ছি, এখানে আমাদের পাশে যে আপনার আপনারা দেখতেই পাচ্ছেন চাংপাং, এইখানে আমরা হচ্ছে অর্ডার দিয়ে যাব আমাদের দুপুরে লাঞ্চ। তো এবং আপনারা জিজ্ঞেস করে নেবেন কোন রেস্টুরেন্টের খাবারের মান ভালো এবং কোনটা থেকে দিলে ভালো, এবং টুকটাক একটু আপনার রিভিউ দেখে নিন। কারণ পার্বত্য অঞ্চল তো খাবারের টেস্ট এবং মানের একটা ব্যাপার থাকে, অনেকের কাছে ভালো লাগে না, আবার অনেকের কাছে খুব পছন্দের। তো আমি এগুলো ক্লিয়ারলি বলে যাব, আপনাদের মতো করে আপনারা আমার ভিডিও থেকে ইনফরমেশনটা নিয়ে নেবেন। এখন আপনাদের কাছ থেকে যেটা ভালো মনে আপনারা সেটাই পজিটিভটা নেবেন আশা করি, কারণ আমি আমার মতো করে আমি যেই বিষয়গুলো ফেস করব, আমি সম্পূর্ণ বিষয়গুলো আমি আপনাদের ভিডিওতে শেয়ার করব। ছোট খারাপ হোক ভালো হোক সেটা আপনারা গ্রহণ করবেন, কোনটা কিভাবে নেবেন। ভাই দুজন থাকেন। তো আমরা ট্রলার থেকে নামছি, নাইমা হচ্ছে যে চাংপাং যে রেস্টুরেন্টটা, আমি এত সময় একটা পাহাড়ের টিলাতে এই রেস্টুরেন্টটা বা হোটেলটা হচ্ছে অবস্থিত। তো এটা আমরা হচ্ছে যে এখন খাবারের মেনু দেখে অর্ডারটা করে দিয়ে যাব, তারপর হচ্ছে লাঞ্চ টাইমেও তারা আমাদের খাবারটা রেডি রাখবে, এটা হচ্ছে বিষয়। তো চলেন আমরা কি পাওয়া যায় এবং এটার বিষয়টা পুরো এনভায়রনমেন্টটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। চশমা খোলা লাইন রোদ নেই না, আরে চশমা খোল, রোদ নেই ভিতরে। এই আসো মেনু চেক করে তারপরে দ্রুত মানি ব্যাগ। ওই মামা মানি ব্যাগ আনছো আমারটা? হ্যাঁ লাগবে না।
এই চাংপাং রেস্টুরেন্টটা ঠিক উপর থেকে, অর্থাৎ টিলার উপর থেকে, যেহেতু হেঁটে উঠছি অনেকটা হরান হয়ে গেছি, টায়ার্ড হয়ে গেছে আর কি। তো এখান থেকে নর্মালি নিচে আপনি পুরো লেকটা দেখতে পাবেন, কাপ্তাই হ্রদটা, যেটা পুরো জিনিসটা নেই। ভাইয়া মেনুটা দেখি। ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন একটি জেনারেটর। তো মূলত এরা হচ্ছে যে এই পার্বত্য অঞ্চলে যে টিলাগুলো বা হচ্ছে দুর্গম যে গ্রামগুলো আছে, এগুলা তারা হচ্ছে যে তাদের যে মানে বিদ্যুতের যে চাহিদাটা তারা পূরণ করা হচ্ছে ছোটোখাটো যে জেনারেটরগুলো দেখতে পাচ্ছেন, জেনারেটর এবং হচ্ছে সৌর বিদ্যুতের মাধ্যমে। তো এই ছাদে হচ্ছে যে আপনার সৌরবিদ্যুৎ স্থাপন করেছে। তো এগুলোর মাধ্যমে মূলত এরা তাদের প্রাথমিক যে বিদ্যুৎ চাহিদাটা আছে ওইটা তারা হচ্ছে যোগান দিয়ে থাকে। আর এখানে ওইভাবে কোনো প্রকার বিদ্যুৎ বা ইলেকট্রিক সাপ্লাই নেই। আমরা চাংপাং রেস্টুরেন্টের হচ্ছে মেনু দেখেছি এবং তাদের খাবারের সব কিছু বিবেচনা করে মনে হলো যে আমরা আরেকটা রেস্টুরেন্ট জাস্টিফাই করি। তার জন্য আমরা রাঙ্গা ক্যাম্প, যেটাকে বলা হয় রাঙ্গা বেস ক্যাম্প, তো আমরা রাঙ্গা বেস ক্যাম্পে যাব। ওইটার সাথে এই চাংপাংয়ের হচ্ছে কম্পেয়ার করে তারপর হচ্ছে আমরা ফোনে ওনাদেরকে অর্ডারটা করে দিব। কারণ হচ্ছে আমাদের যে ট্রলারের যে যিনি চালক আছে সে হচ্ছে বলছে আমি ফোন দিয়ে বলে দিব, তারা রেডি করে রাখবে। তো এর জন্য আমরা আরেকটা রেস্টুরেন্টে হচ্ছে যে মূলত একটু দেখবো যে বেটার কোথায় পাওয়া যায়। তো এটা হচ্ছে মূলত বিষয়। আর এখানে যেটা বুঝলাম যে এভারেজ সব কিছু একই, যেখানে যান সব কিছু একই, মেনু, খাবারের প্রাইস বা যাই বলেন। শুধু আমরা একটু দেখার জন্য জাস্ট আরেকটা, যেহেতু হাতে সময় আছে এখনও, তার জন্য আমরা আরও দুই একটা রেস্টুরেন্ট ঘুরে দেখব। এই মুহূর্তে হচ্ছে যে আপনার লেকে জলের পরিমাণ কম, যার কারণে ট্রলারগুলো হচ্ছে যে তলার সাথে নিচে মাটিতে লেগে যায়। পার্বত্য অঞ্চলে যারা বসবাস করে বা এই যে আপনার কাপ্তাই লেকের বিভিন্ন টিলায় বা পাহাড়ে যারা বসবাস করে, উপজাতি বা এখানে যারা মানে স্থায়ী বাসিন্দারা আছে, তো তাদের জীবনযাত্রার যে জিনিসটা দেখেছি, তাদেরকে একেবারে মানে যেহেতু ট্রলার, তারা হচ্ছে নৌকার উপর ডিপেন্ড, ট্রলার বা নৌকার উপরে তারা স্পিড বোটের উপরে তারা হচ্ছে ডিপেন্ড করে। তো তাদের জন্য যেটা আপনার বাজার বা জীবিকার যে হচ্ছে আপনার মৌলিক উপকরণগুলো, এদেরকে একসাথে ট্রলারে করে নিয়ে আসতে হয় তার পাহাড়ে বা টিলায়, এরপরে একটা নির্দিষ্ট সময় পর আবার গিয়ে এটা সংগ্রহ করতে হয়। তো এই জিনিসটা আসলে একটু জীবন ধারা বা এখানে যে যেরকম আর কি জীবনযাপন করে, এটা একটু চ্যালেঞ্জিং জীবন। তো এটা বুঝাই যাচ্ছে। আপনার ভিডিওতে দেখেন, আমি একটা জিনিস দেখাচ্ছি, দূরে আপনারা দেখতে পাচ্ছেন ছোটোখাটো অনেকগুলোই যেগুলো হচ্ছে কিছু বাড়ি ঘর এবং হচ্ছে আপনার দোকান বা হোটেল যাই বলেন না কেন, এখানে অনেক কিছুই আছে। তো এখানে আরও বিভিন্ন গহীনারও মানুষও উপজাতিরা বসবাস করে, তারা একটা চ্যালেঞ্জিং জীবনযাপনের মধ্য দিয়ে আর কি। আর
যেহেতু তারা হচ্ছে কাপ্তাই লেকের বাসিন্দা, তাদের হচ্ছে আপনার মূলত এখানে বসবাস করতে হলে আপনার ট্রলার বা আপনি স্পিড বোট, নৌকা এগুলোর উপর তারা নির্ভরশীল। এই ছিল আমার আজকের ভিডিও। আগামী পর্বে দেখতে পাবেন পুরো রাঙামাটির ট্রিপের তাদের যে কটেজ এবং পাহাড়ি মার্কেট, তাদের জীবিকা এবং পাহাড়ি আনুষঙ্গিক আমাদের পূর্ণাঙ্গ ভিডিও। তো সেই পর্যন্ত আমার সাথেই থাকুন। ধন্যবাদ। আজ এই পর্যন্তই।